ভাই, মাফিয়া গাল আমাদের ৯-১০ জন ছেলেকে উঠিয়ে নিয়ে গেছে। আর আমাদের সকল সিস্টেমকে সে নিজের আয়ত্ত করে নিয়েছে। আর কার সাথে কথা বলি, কখন কি করি, সমস্ত কিছু সে মুহূর্তের মধ্যে জেনে যাচ্ছে। তাই আমি তার ফোন কেটে দিয়েছি। ভাই প্লিজ, আপনি তাড়াতাড়ি এসে এদিকটা সামলান। নীলের কথা শুনে মাথা গোলকধাঁধার মতন ঘুরপাক খাচ্ছে। মাফিয়া গেলের কত বড় সাহস যে আমার ছেলেপেলেকে উঠিয়ে নিয়ে যায়। না, এর একটা হ্যাস্ত করতেই হবে। একবার শহরে পৌঁছে নেই, তারপর সব কয়টার ঘাড়ের ডক চিরব। কোনো মতে সফর করে শহরে পৌঁছে গেলাম। স্বামী বাসায় চলে গেল, আর আমি আমার বাসায় চলে আসলাম। এসে নিলয়কে ফোন করে বাসায় আসতে বললাম। সে তাড়াতাড়ি আমার বাসায় চলে আসলো। হ্যাঁ বল এবার সমস্ত কিছু। ভাই, আমরা আড্ডায় ছিলাম, হঠাৎ একজন ফোন করে বলে মাফিয়া গাল নাকি নাইমকে উঠিয়ে নিয়ে গেছে। তারপর যে কল করে, তারপর যে ফোন করে, কিছুক্ষণের মধ্যে মাফিয়া গাল তাকেও উঠিয়ে নেয়। এভাবে প্রায় ৯-১০ জন ছেলেকে মাফিয়া গাল উঠিয়ে নেয়। তারপর বুঝতে পারি মাফিয়া গাল আমাদের সিস্টেমকে হ্যাক করেছে। তারপর থেকে ফোন অফ করে দিই আমরা। তোরা তাহলে কি করছিলি তখন? এতগুলো ছেলে থাকতে মাফিয়া গেলের সাহস কি করে হয় যে আমার ছেলেফেলেকে উঠিয়ে নেয়ার? ভাই, আমরা ছেলে পেলে আছি ঠিক, কিন্তু মাফিয়া গাল নর পশু নিয়ে মাঠে নেমেছে, যাদের সামনে আমরা কিছুই না। যতদূর জানতে পেরেছি, সে বিশাল নর পশু নিয়ে আমাদের ছেলেপেলেকে উঠিয়ে নিয়েছে। ওকে, ঠিক আছে, আমি দেখছি। তুই আমাদের সমস্ত ছেলেফেলেকে অ্যালার্ট করে দে যে সবাই যেন সাবধানে থাকে। ওকে ভাই। আর তুই নিজে একটু সাবধানে থাক। দরকার হয় পাওয়ার পয়েন্টে চলে যা। ওকে ভাই। নীলে চলে গেল। এদিকে আমার মাথা তো টেনশনে ফেটে যাচ্ছে। মাফিয়া গাল কি করে আমার ছেলেফেলে তথ্য বের করলো? যেখানে কয়েক বছর ধরে আমি নিজেই নেতে আসি, সেখানে আমার ছেলেফেলের খোঁজ বের করে ফেললো মাফিয়া গাল। না, কোনো একটা তো ঘাপলা আছে। হয়তোবা আমাদের কোনো স্টেপ সম্পর্কে মাফিয়া গাল জেনে গেছে, না হয়তোবা আমাদের ভিতরে কেউ একজন আছে যেখানে মাফিয়া গালকে সমস্ত তথ্য দিচ্ছে। না, আর ভাবতে পারছি না। তখন ঈশিতা ফোন দিল। আকাশ, তুমি ঠিকঠাক পৌঁছেছো তো? হ্যাঁ ঈশিতা, আমি ঠিকঠাক পৌঁছেছি। যাক, শুক্রিয়া খোদার কাছে যে তোমার ভালোই নিয়ে পৌঁছেছে। আচ্ছা শোনো, ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিয়ে নিও। আচ্ছা, তুমিও খেয়ে দিয়ে নিও। আচ্ছা, তাহলে এবার ফোন রাখি, মায়ের সাথে কাজ করব একটু। আচ্ছা, ঈশিতা ফোন রেখে দিল, আর আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সফর করার কারণে মাথাটা বিশালভাবে পেন দিচ্ছে, তার উপরে মাফিয়াকালের চাপ মাথায়। বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। শরীর ক্লান্ত, তাই বিছানায় পিঠ ঠেকাতে ঘুম চলে এসেছি। ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম আমি। হঠাৎ এই বিকট আওয়াজে ফোনটা বেজে উঠল। আমি সাথে সাথে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়লাম। পাশে তাকিয়ে দেখি ফোন বাজছে। স্বামী ফোন করেছে। খোদা রহম করো তো বেটা তোরে। ফোন দেওয়ার আর সময় ফেলে না। ফোনটা কানের পাশে থাকায় এত জোরে আওয়াজ হয়েছে যে পুরো মাথার যন্ত্রণা উঠে গেছে। আর আকাশ, কি করছিস তুই? হ্যাঁ, আমি সমুদ্রে রিক্সা চালাচ্ছিলাম বেটা বেয়াদব। দুপুর বাজে 3টা। তুই জানিস না যে এই সময় আমি কি করি? বেটা ছাগল, মরার গম ফালা। তাড়াতাড়ি ইউটিউবে গিয়ে মাফিয়া গার্লের চ্যানেল ভিজিট কর। দেখ মাফিয়া গার্ল লাইভে আছে, কী সব বলছে। আচ্ছা দাঁড়া, দেখছি। ফোন কেটে দিয়ে ঘুম ঘুম চোখ নিয়ে ইউটিউবে ঢুকলাম। ইউটিউবে গিয়েই মাফিয়া গালের চ্যানেল ভিজিট করলাম। মাফিয়া গাল সেখানে লাইভে এসেছে। আপনাদের সকলকেই বলেছিলাম যে এই দেশে কোনো গ্যাংস্টার থাকবে না, সো থাকবেই না। আমি আমার কর্মকাণ্ড শুরু করে দিয়েছি। আজ 10টায় গ্যাংস্টারকে উঠিয়েছি। এদের সব কয়টাকে একে একে তার মায়ের বুকে পাঠিয়ে দিব আমি। আর বাকি যারা আছেন তারা সকলেই সাবধান, কখন যে কার পালা এসে যায় কে জানে। সো সকল গ্যাংস্টারকে বলছি, তোরা সবাই গা ঢাকা দিয়ে থাক, নাহলে এমন বেধড়ক মার মারবো যে কবর পর্যন্ত তোদের জায়গা হবে না। আর আগুন, তোকে বলছি, তুই যত বড়ই গ্যাংস্টার হোস না কেন, তোর মৃত্যু আমার হাতে লেখা। তুই জানিস না যে তুই কার বাড়া হাতে ছাই দিয়েছিস। তোকে কি দারদানক মারবো, সেটা উপরওয়ালাই ভালো জানেন। আগুন, তুই কান খুলে শুনে রাখ, তুই যত বড়ই মাফিয়া হোস না কেন, মাফিয়া কালির সামনে তোর কোনো খানাই নেই। সো নিজেকে গুটিয়ে ফেল, আর আমার কাছে মাপ চেয়ে জীবনটাকে বাঁচিয়ে নে, না হয়তো মরার জন্য রেডি হয়ে নে। এটা যদি হুমকি মনে করিস তাহলে হুমকি। সো যা করার করে নে, কিন্তু তোর মৃত্যু নিশ্চিত, এটা মাথায় সেট করে রাখিস। চললাম, আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে অন্য কোনো দিন।
মাফিয়া গালের লাইভ শুনে ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। দুদিনের মাফিয়া গাল কিনা আমায় থেট দেয়। তার বুকে একটুও ভয় নেই যে আমি আগুনকে সে মারার কথা বলে। সে যে এসব করে নিজের আমল নামা ভারী করছে সেসব হয়তো সে জানে না। ওর ওর আরো বেশি করে ওর মাফিয়া গাল। কিন্তু মাথায় রাখিস, আমি আগুনের হাত যেদিন তোর উপরে উঠবে সেদিন তুই যমুনের টিকে থাকা তো দূরের কথা, মাটির নিচে গিয়েও জায়গা পাবি না। এমন বেরহমভাবে মারব তোকে, তোর বিভৎস লাশ দেখে হয়তো আল্লাহর সৃষ্টি কবরের নিজের ভয়ঙ্কর সাপগুলো তোকে স্পর্শ করবে না। তারা নিজেও তোর লাশ থেকে আতঙ্কিত হয়ে যাবে সেদিন। তুই খালি একটু ধৈর্য ধর, তারপর তোর ব্যবস্থা আমি করে দেব। রাগে সারা শরীর কিটমিট করছে। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে সোজা কাকুর দোকানে। কাকু, চা দাও তো একটা। কি মামা, আজ এত টেনশন দেখাচ্ছে কেন তোমারে? কাকু, কিছু মানুষ নিজের দেবতা দাবি করে। তারা মনে করে তাদের মৃত্যু নেই, তাই তারা যার তার হুবরে টক্কর দিয়ে বসে। কিন্তু তারা এটা জানে না যে বাপেরও বাপ আছে। সে বাপ যেদিন আসল ফর্মে আসবে সেদিন তাদের মৃত্যু নিশ্চিত। মামা, তোমার কথার আগামাতে কিছুই বুঝলাম না। কাকু, আজ বুঝবো না, কিছুদিন পর আপনা আপনি বুঝে যাবে সব। ধুর, মাথায় কিছুই ধরে না। আচ্ছা নাও, তোমার চা নাও। কাকুর হাত থেকে চা নিয়ে সেটা খেতে আরম্ভ করলাম। হঠাৎই চোখ পড়লো পাশে একটা জায়গায়। সেখানে কিছু ছেলেফেলে মিলে একটা ছেলেকে পিটাচ্ছে। তাড়াতাড়ি চা রেখে সেদিকে দৌড়ে গেলাম, কারণ ছেলেটাকে মারতে মারতে আত্মরা করে ফেলেছে ছেলেগুলো। এ ভাই, তোমরা তাকে মারতেছো কেন? তখনই তাদের থেকে একজন ঘাড়ামি করে উত্তর দিল, এই বেটা, তা দিয়ে তোর কাজ কি রে? ভাই, মানুষের কাজ এই মানুষের পাশে দাঁড়ানো। সো আমরা তো জানতে চাইবই যে সে কি দোষ ছেলেটার। এই বেটা, বেশি বকবক না করে নিজের রাস্তা মাপ, না হয়তো বেটার জায়গায় তুই কেলানি খাবি। ভাই, ভালো করে কথা বলেন, না হয়তো উল্টা নিজেরা বিপাকে পড়ে যাবেন। এটা বলছি তাদের থেকে দুজন আমার দিকে তেড়ে ফুরে আসে। এই বেটা, কি বললি রে তুই? হ্যাঁ, বিপাকে পড়ব মানে কি বলতে চাস তুই? ছেলেগুলো আকাশের গা ধাক্কাতে শুরু করে। ভাই, আবারও বলছি, ভদ্রভাবে কথা বলেন, না হয়তো সচলভাবে একজনও বাড়ি ফিরতে পারবেন না। এবার তো আরো রেগে যায় ছেলেগুলো। তারা আকাশের কলার ধরে বুকের মধ্যে এক লাথি দিয়ে সোজা মাটিতে ফেলে দেয়। ওদের ভালো কথা বললাম, কিন্তু ছেলেগুলো তো অতিরিক্ত করে ফেললাম। না, দেখছি চুপ থাকা যাবে না কোথাও। নিজের ফর্মে থাকতে হবে সব জায়গায়, না হয়তো মানুষ কুকুরের মতন আচরণ করবে। তৎক্ষণাৎ একটা শিক্ষা পেয়ে গেলাম। তুমি চুপ থাকবে তো মানুষ তোমার বুকের উপরে উঠে বসবে। তুমি ভয় দেখাবে তো মানুষ তোমাকে নিজের বুক পেতে দেবে। সাথে সাথে মাটি থেকে উঠে কোমর থেকে মেশিনটা বের করে হাতে নিলাম। সবাই আমার হাতে মেশিন দেখে ভয় পেয়ে যায়। আয় দেখি এবার কে মারতে আসবি। আরে ভাই, আপনি এটা বের করলেন কেন? প্লিজ এটা ভিতরে ঢুকান। কেন এত সময় না দাদাগিরি করতেছিলি? এখন দাদাগিরি কই গেল তোদের? ভাই দেখ, তুই এসবের মাঝে নিজে নিজে জড়াচ্ছিস। তুই কিন্তু জানিস না আমরা কে। তোর কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে বলে দিলাম। তোদের আমি চিনি না, কিন্তু তোরা হয়তো ঠিকই আমার নাম শুনেছিস। সো আমি ভয় দেখাতে আসিস না। কে ভাই তুই, যে তোর নাম আমরা শুনবো? আগুনের নাম শুনিসনি কোনো দিন? আমি সেই আগুন। দেখে কার কত বড় বুকের পাটা, সামনে আয়। আকাশের মুখে আগুন নামটা শুনে সব কটা ছেলে সেখান থেকে দূরে পালিয়ে যায়। তারা বুঝে গেছে যে তারা কোনো ভয়ঙ্কর হায়নার সামনে পড়ে গেছে। এখানে থেকে আরো একটা শব্দ যদি তার মুখ থেকে বের করে তাহলে তাদের খেল এখানেই খতম হয়ে যাবে। তাই সবকটা উল্টো রাস্তায় ধরে পালিয়েছে। ছেলেগুলো আমার নাম শুনতেই পালিয়ে গেল। এদিকে আমি পড়ে থাকা ছেলেটাকে হাত ধরে উঠালাম। সে আমাকে দেখে ট্যাপ ট্যাপ করে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। সে যেন আকাশচুম্বী কিছু দেখেছে মতন মুখের এক্সপ্রেশন তার। আরে ভাই, এইভাবে তাকিয়ে এসছো কেন? ভাই, আমি আগুনের সামনে দাঁড়িয়ে আছি, ভাবতেই কলিজা কাঁপছে আমার। আরে ভাই, ভয় পাওয়ার কিছু নেই, আমিও তোমার মতনই মানুষ। আচ্ছা, ছেলেগুলো তোমায় মারলো কেন? ভাই, ওরা আমায় একা পেয়ে ছিনতাই করেছিল, কিন্তু আমার কাছে কিছু না পাওয়ায় মারধর শুরু করে। হায় রে দুনিয়া, দুনিয়া সত্যি ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাসে চলে যাও তুমি, ওরা হয়তো তোমায় আর ধরবে না। ধন্যবাদ ভাই আমাকে সেভ করার জন্য। ওয়েলকাম। তারপর ছেলেটা চলে গেল। আর এদিকে আমি কাকুর দোকানে এসে চায়ের বিল দিয়ে বাসে চলে গেলাম। আশেপাশে কেউ দেখেনি
আমায় কোমর থেকে মেশিন বের করতে, না হয়তো হট্টগোল লেগে যেত এখানে। যাক, ভালোই হয়েছে। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে চাবি দিয়ে দরজা খুলতে যাব, তখনই দেখি বাসার দরজায় খোলা। কিরে, আমি তো বাসায় দরজা লাগিয়ে বের হয়ে গিয়েছিলাম, তাহলে খুললো কি করে? বাসায় কি কেউ এসেছিল নাকি? তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে লাইটের সুইচের দিকে এগিয়ে গেলাম লাইট জ্বালানোর জন্য। ঠিক তখনই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ফ্লোরের উপরে আশ্রে পড়লাম। হারে হাজির তো, কিসের সাথে ধাক্কা খেলাম এমন করে আমি? বাসায় তো ফ্লোরে রাখার মতন কোনো কিছুই নেই। আশেপাশে হাত বুলাতে থাকলাম। হঠাৎই কিছু একটার উপরে আমার হাত আটকে গেল। আমার অনুমান হয়ে গেছে এটা কি। কলেজাটা ধুপধুপ করছে আমার। তাড়াতাড়ি কোনো রকমে উঠে লাইটের সুইচ খুঁজে লাইট অন করলাম। লাইট অন করতে দেখি দুইটা লাশ ফ্লোরের উপরে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। দুজনেরই শরীর থেকে মস্তিষ্ক আলাদা করে ফেলেছে কে যেন। তাদের শরীর থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। এসব দেখে যেন পুরোপুরি স্তব্ধ হয়ে গেছি আমি। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না, কারণ মুখ দুইটাই আমার পরিচিত। লাশের বিভৎসতা দেখে শরীর কিরকির করে কাঁপছে। ছেলে দুইটা আমার টিমেলি ছিল। চোখের কোণ বেয়ে টুপটুপ করে পানি ঝরছে। ওদের মস্তিষ্ক আলাদা হয়েছে তো কি হয়েছে? ওদের চোখ দুটো আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা যেন আমাকে কারোর নামে নালিশ করতে চায়। ওদের অসহায় চোখ দুটোর দিকে আর তাকাতে পারছিলাম না। হাত দিয়ে দুজনের চোখ জোড়াকে মিলিয়ে দিলাম। তাদের মাথা থেকে এখনো গরম রক্ত চুয়ে চুয়ে পড়ছে। ভেতরে যেন ফেটে যাচ্ছিল কষ্টে। ভাই, তোরা টেনশন করিস না, তোদের রক্ত ধরে শপথ করছি মাফিয়া গালকে এর থেকে বিভৎসভাবে মারবো আমি। ভেতরটা যেন অগ্নির শিখার মতন দাও দাও করে চলছে। সাথে সাথে চোখ মুখ মুছে নিলাম। মাফিয়া গাল, তোর কাউন্টডাউন শুরু। তারপর নিলয়কে ফোন দিলাম। হ্যাঁ ভাই, বলেন। তুই একটু কষ্ট করে আবার আমার বাসায় আয়, আর আসার সময় সাথে দুজনকে নিয়ে আসবি। আচ্ছা ভাই। আধ ঘন্টার মধ্যে নিলয় দুজনকে নিয়ে আমার বাসায় হাজির হলো। আমি এখনো লাশের পাশে বসে আছি। নিলয় আর সাথে দুজন লাশ দুটোকে দেখে ঘাবড়ে যায়। ভাই, কে করলো এমনটা? আমাদের ছেলেকে কে এমন বিভৎসভাবে মারলো? মাফিয়া গাল মেরেছে। ভাই, আপনি কিছু করছেন না কেন মাফিয়া গালের? শোন, এতদিন শান্ত মাথায় ভেবেছি, তাই কিছু করিনি। কিন্তু এবার মাফিয়া গাল আমার ভিতরের আগুনকে জ্বালিয়ে দিয়েছে। এবার মাফিয়া গালের 7 জন্ম ধরে টান মারবো আমি। আর শোন, তোরা এই দুটো লাশকে নিয়ে গিয়ে কবর দিয়ে আয়, জানাজা করিয়ে। তারপর আমাদের যত ছেলে ফেলে আছে সবাইকে একত্রে করে মাফিয়া গালের খোঁজ লাগা। বাকি এদিকের কিছু কাজ আছে, সেটা আমি দেখছি। ওকে ভাই। তারপর নিলয় আর সাথে দুজন মিলে লাশ দুটোকে নিয়ে গেল। আজ রাতে মাফিয়া গালের খেল খতম। নিলয়েরা লাশ দুটোকে কবর দিয়ে নিজের কাজে লেগে পড়েছে। এদিকে আমি বাসা পরিবর্তন করে নিয়েছি, কারণ মাফিয়া গাল আমার বাসার ঠিকানা পেয়ে গেছে। তবে আমার বাসা পরিবর্তন করার প্রয়োজন ছিল না, কিন্তু আমি করেছি একটা কারণে। মাফিয়া গাল যখন আড়াল থেকে খেলা খেলছে, তাহলে আড়াল থেকে খেলার মজাটা এবার তাকে বুঝিয়ে দেবো আমি। রাতের বেলায় বসে বসে নিলয়দের ফোনের অপেক্ষা করছি। রাতের বাজে 9টা। ঠিক তখনই নিলয় ফোন দিল। ভাই, রাপিদের ছেলেপেলেদের খবর পেয়ে গেছি। তারা মূলত তাদের আড্ডা থেকে সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ওকে, তোরা চৌরাস্তার মোড়ে দাঁড়া, আমি মিনিট 10-এর মধ্যে আসছি। ওকে ভাই। নিলয় ছেলে ফেলে নিয়ে ওয়েট করছে আমার জন্য। এদিকে আমি খাটের নিচ থেকে চাইনিজ কুড়াল আর মেশিনটা কোমরে গুঁজে নিলাম। তারপর চৌরাস্তার মোড়ে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি প্রায় শতাধিক ছেলে ফেলে একত্রে হয়েছে। ভাই, এখন কি করবেন? এখন সোজা রাফিদের ছেলেফেলের আড্ডাখানায় চলে যাব। তারপর মাফিয়া গাল সহ সব কটাকে কুপি মেরে আসবো। সবাই আকাশের কথা শুনে হা হয়ে তাকিয়েছে। আকাশকে যেন আজ কোনো হিংস্র পশুর মতো লাগছে। নিলয় আর ছেলেফেলেকে নিয়ে হাঁটে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আড্ডাখানার ভেতর থেকে টসের আওয়াজ কানে ভেসে আসছে। নিলয়, শোন, তোরা শুধু বাইরে থেকে 4-5টা ঘিরে ফেলবি, আর ভিতরে আমি একাই সব কটাকে খেলে দিয়ে হাসবো। ভাই, কি বলছেন আপনি? আপনি একা ভিতরে যাবেন? সেখানে কত ছেলেপেলে আছে কে জানে। আর তাছাড়া মাফিয়া গালে তো ভিতরে আছে। আপনি একা তাদের সাথে কিভাবে লড়াই করবেন? নিলয়, ভিতরে যত বড় বাপের বেটা থাকুক না কেন, মাথায় রাখিস আগুনে ঝাঁপ দেওয়ার ক্ষমতা কারণ নেই। আচ্ছা ভাই, আমরা বাইরের থেকে ঘিরে ফেলছি। আমি সোজা গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখি অনেক কয়টা ছেলেপেলে একত্রে বসে আড্ডা মারছে। তাদেরকে দেখে হিংস্রতার মাত্রাটা
এতটা বেড়ে গেল সোজা গিয়ে একটা বুকের মধ্যে লাথি বসিয়ে দিলাম। যাকে লাথি মেরেছি সে সোজা গিয়ে মাটির মধ্যে আছড়ে পড়ল, আর বাকি সবাই আমাকে দেখে ভূত দেখার মতো চমকে আসে। আজ পালাবি কই কুত্তার বাচ্চা তোরা? আজ তো শেষ সব কয়টা। চাইনিজ ক্রোলটা কোমর থেকে বের করে এলোপাতারি কোপাতে শুরু করলাম। যার গায়ে কোপ লেগেছে সে মাটিতে লুটে পড়ছে। আকাশের হিংসতা দেখে রাফিদের ছেলেপেলে কয়েকজন পিছন দিয়ে পালিয়ে গেল, কিন্তু তারা জানে না যে তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। হাতের সামনে যে কটাকে পেয়েছি সব কটাকে কুপে কুচি কুচি করে ফেলেছি। সব কটা জায়গার মধ্যে নিজের প্রাণ ত্যাগ করে দিয়েছে। বাকি যে কটা পালিয়েছে বাড়ির ছেলে ফেলে হয়তো তাদেরকে ধরে ফেলেছে। সোজা বাইরে চলে গেলাম। সারা শরীরে রক্ত লেগে আছে, মনে হচ্ছে যেন কোনো হায়নার তীব্র খিদার চোটে শিকারকে তেড়ে ফুড়ে খেয়েছে। আমার ছেলে ফেলে পর্যন্ত আমার রক্তমাখা শরীর দেখে ঘাবড়ে গেছে। বাকি রাফিদের ছেলে ফেলে তো ভয়ই শেষ। ভাই, এই 3টা মাল পিছন থেকে পালাতে ধরেছিল, তাদের আমরা ধরে ফেলেছি। এখন এদের কি করবেন? এদেরও খেল তামাম করেছি বলে একটাকে ধরে কোপাতে শুরু করলাম। হাতের জয়েন্টে, পায়ের জয়েন্টে সব জায়গায় কুফে এক একটা পার্ট টু পার্ট করে ফেলেছে। হাতের কবজি থেকে পানি জাতীয় এক ধরনের লালা চুয়ে চুয়ে পড়ছে। একটার মায়ের দেখে বাকি দুইটার আত্মা যেন মিনিটের মধ্যেই হারিয়ে গেছে। এবার আর একটা চুলের মুঠি ধরে সামনে এগিয়ে এলাম। ভাই আমাদের মাফ করে দেন প্লিজ। তোদের কোনো মাপ নেই। বাপের সাথে পাঙ্গা নেয়ার আগে সেসব ভাবা দরকার ছিল। সব কটাকে কুপে মারবো এবার। আব্বা আমার ভুল হয়ে গেছে, আপনার দুটো পায়ে পড়ি, প্লিজ আমাদের মাফ করে দেন। ছেলে এবারের মতন মাফ করে দে বাপকে। পরের জন্মে জীবন বকশিস দেব। তারপর সেটাকেও এলোপাতারি কোপাতে শুরু করলাম। কই মাছের জানশালার সবচাইতে বেশি লড়াই করেছে এই বেটা বাঁচার জন্য। গুনে গুনে 25টা কোপ দিয়েছি বেটাকে। বাকি আর একটার পালা, তবে সেটাকে এত সহজে মারব না। বাকি যেটা ছিল সেটারও চুলের মুঠি ধরে সামনে এগিয়ে এলাম। বল মাফিয়া গাল কোথায়? ভাই বিশ্বাস করেন আমি জানি না, তবে মাঝে মাঝে আমাদের আড্ডায় আসে। আমার ছেলেপেলেগুলো কই? ভাই তাদেরকে নিচে স্টোররুমে আটকে রাখা হয়েছে। একজনকে ইশারা দিয়ে বললাম স্টোররুম থেকে তাদেরকে ছুটিয়ে আনতে। হয়েছে নিউজ আমি পেয়ে গেছি। এবার তোর তো সময় শেষ। ভাই আপনার দুটো পায়ে পড়ি। আমার বাসায় ছোট মা আর বোন আছে, আমি এসব করে আমার সংসার চালাই। প্লিজ আমাকে মাইরেন না। ওকে যা, তোকে মারলাম না, তবে তোরে ছাড়বো না, কারণ তুই আমার জন্য একটা বড় মেসেজ। তোকে মেরে আত্মনা করে ছেড়ে দিব, যাতে করে তুই মাফিয়া গালকে আমার সম্পর্কে ডিটেলসে বলতে পারিস। যে আগুনে সে সব কটাকে হায়নার মতন চিড়ে ফুড়ে খেয়েছে, তোকেও খাবে সেভাবে। এই মেসেজটা মাফিয়া গালের কাছে পৌঁছে দিস, আর তোর পরিবারকে আমি দেখে নেব। তারপর বেটাকে মেরে চিড়ে ধরে পঙ্গু বানিয়ে দিলাম। তারপর তাকে সেভাবে ফেলে রেখে চলে আসলাম। কিন্তু আমার মন ভরেনি। এত কয়টার প্রাণ নেওয়ার পরেও রক্তের নেশা মাথায় চড়ে আসে। এই নেশা একমাত্র মাফিয়া গালে রক্ত পান করে মিটবে। ভাই এখন কি করবেন? মাফিয়া গালের তো খোঁজ পেলাম না। পালিয়ে যাবে কোথায় গিরগিটির বাচ্চা? গর্তের ভিতরে গিয়ে লুকালেও সেখান থেকে গিয়ে তুলে এনে মারবো। তা ঠিক আছে। কি ভাই, শুনতে পেলাম যে মাফিয়া গাল বিশেষ একটা টিম সঙ্গে নিয়ে কাজ করছে, যাদের সবাই নাকি মার্শাল আর্ট জানে, আর তাদের সাথে সাধারণ 10 জন মানুষ ফাইট করে ফেরে উঠবে না। তো আমরা কিভাবে তাদের সাথে ফাইট করব? নিলয় ওসব 2 টাকার ছেলে ফেলে আকাশ মাহমুদের সামনে টিকে থাকার ক্ষমতা নেই। কারণ পালামন নামক কোনো গ্যাংস্টারের নাম শুনেছিস কখনো হয়তো? ভাই ওরা তো বাংলার সবচাইতে ভয়ঙ্কর টিম, যারা এক একটা চিতা বাঘের থেকেও ভয়ঙ্কর। তারা প্রশাসনের জন্য কাজ করে, প্রশাসন ইমার্জেন্সিতে তাদেরকে ব্যবহার করে। তারা কার কমান্ডে চলে জানিস, বা তাদের লিডারকে? না ভাই, তাদের তো কখনো দেখেও নি, তাদের সম্পর্কে জানবো কি করে? তাদের সবকটা লিডার তোদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। আকাশ মাহমুদ ওরফে আগুন। যখন 2017 রক্তের বন্যা বইয়েছিলাম, তখন তারা সবকটা আমার সাথে ছিল। কয়েকটা টিমকে একে গিলেছে এই পালামন নামক হায়নাগুলো। তখন তোরা টিমও আসিসনি। সেই 2017 সালের পরে তারা আবার আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আজ 3 বছর ধরে তারা এখনও সূর্যের আলো দেখেনি, এখনও গ্রাউন্ডে নিজেদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। তারা শুধু জানে মানুষের রক্ত শ্রবণ করতে। তাদের সব কটাকে আবার রক্তের হরিতে আমন্ত্রণ করব। দেখতে থাক তোরা।
চিতাবাঘ কাকে বলে নিজের চোখের সামনে দেখে নিস। আকাশের কথা শুনে টিমের সবাই অবাক হয়ে যায়। যে পালামো নাম হায়নার গ্যাংয়ের কথা পুরো বাংলা জানে, যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে, তারাই নাকি তাদের টিমের ছেলে পেলে। তারা যেন নিজের কানকে বিশ্বাসই করাতে পারছে না যে তারা নিজের কানে কি শুনলো এখন। হয়েছে যে যার মতন বাড়ি চা, আর আমাদের ছেলেপেলেকে নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিশন করা, আর লাশ সব কটাকে এভাবে ফেলে রাখে এখানে। আচ্ছা ভাই। সবাই যেন এখনো একটা ঘরের মধ্যে আছে। এদিকে আমি বাসায় চলে আসলাম, কিন্তু ভিতরে এখনো আগুন জ্বলছে। আমার মাফিয়া গালকে চাই, এসব নিয়ে ভাবছিলাম, ঠিক তখনই স্বামী ফোন দেয়। দোস্ত, তুই না গ্রাম থেকে আসার সময় ঈশিতার জন্য ভালো একটা কলেজ দেখতে বলেছিলি? হ্যাঁ, আমি একটা কলেজ দেখেছি, তুই কাল পরশুর মধ্যে ঈশিতাকে নিয়ে অ্যাডমিশন করিয়ে দিস। ওকে। স্বামীর সাথে কথা শেষ করে ঈশিতার আম্মুকে ফোন দিলাম। হ্যাঁ বাবা বলো। কালকে সকালে ঈশিতার কাপড় চোপড় গুছিয়ে তাকে গাড়িতে তুলে দেবেন, এখানের কলেজে অ্যাডমিশন করিয়ে দিব তাকে আমি। আচ্ছা বাবা। তারপর ফোন রেখে দিলাম। শরীর ক্লান্ত, খেতেও ইচ্ছে করছে না, না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেল। আজ কলেজ যাওয়া হবে না। উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম ঘোরাঘুরি করার জন্য। ঘোরাঘুরি বললে ভুল হবে, মাফিয়া গেলের তথ্য বের করার জন্য। একটা জায়গায় গিয়েছিলাম, মাফিয়া গেলের পুরো টিমের তথ্য আমি পেয়ে গেছি। শুধু আন্ডারওয়ার্ল্ডে কে কে যুক্ত আছে মাফিয়া গেলের সাথে এটাই জানা বাকি। ইনশাল্লাহ সেটাও পেয়ে যাব। তারপর বাসার দিকে রওনা দিলাম। ঠিক তখনই ঈশিতা আমায় ফোন দিল। সাথে সাথে বাসায় না গিয়ে স্টেশনে চলে গেলাম। সেখান থেকে গিয়ে ঈশিতাকে রিসিভ করে নিলাম। পরে দুপুরবেলা সাইমের দেখা কলেজে গিয়ে ঈশিতাকে অ্যাডমিশন করিয়ে দিলাম, সাথে কলেজ হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছি। তারপর সব কাজ শেষ করে বিকালে বাসায় ফিরে এলাম। বাসায় এসে চাবি দিয়ে দরজা খুলতে ধরলাম, কিন্তু দেখি দরজা খুলছে না। অনেকক্ষণ গোতাগুতি করলাম, না তা খুলছে না। ভাবছি দরজা ভেঙে ফেলবো, যেই ভাবা সেই কাজ। 2 কদম পিছিয়ে গিয়ে দৌড়ে এসে দরজার মধ্যে সজোরে এক লাথি মারলাম। সাথে সাথে দরজা খুলে গেল, আর আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে দেখি রামিসা ওরফে মাফিয়া গাল পায়ের উপরে পা উঠে ঘরের মধ্যে একটা চেয়ার নিয়ে বসে আছে। মাফিয়া গালকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল। সাথে সাথে কোমর থেকে মেশিনটা বের করে মাফিয়া গালের উপরে গুলি চালিয়ে দিলাম। গুলির বুলেটগুলো মাফিয়া গালের শরীর ছিদ্র করে অপর পাশে বেরিয়ে গিয়েছে। কিন্তু অবাক করা বিষয়, মাফিয়া গেলে কিছুই হয়নি। সে সেম জায়গাতে বসে আছে, পায়ের উপর পা তুলে। সামনের দিকে এগিয়ে গিয়ে মাফিয়া গেলের বুকের মধ্যে সজোর একটা লাথি বসিয়ে দিলাম। মাফিয়া গাল লাথিকে সোজা চেয়ার নিয়ে গিয়ে মাটির উপরে ছিটকে পড়লো। তৎক্ষণাৎ মনের ভিতরে কেমন যেন একটা নাড়া দিল, তাই সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে এগিয়ে দেখি এটা রিয়েল মাফিয়া গাল না, সে তার কাঠ পুতুলে রেখে গেছে আমার বাসায়। এটা দেখে তো মেজাজ পুরো টাঙ্গায় উঠে গেল। সাথে সাথে চাইনিজ কুলারটা বের করে কাঠ পুতুলিটাকে এলো পাথারে কোপাতে শুরু করলাম। কাঠ পুতুলিটাকে কুপিয়ে টুকরো টুকরো করে ফেললাম। হঠাৎই তার ভিতর থেকে একটা সাদা খাম বেরিয়ে এলো। আমি সেটা হাতে নিয়ে খুলে দেখলাম ভিতরে কি আছে। ভিতরে একটা কাগজ দেখতে পেলাম, যার মধ্যে কিছু একটা লেখা আছে। আমি সেটা পড়তে আরম্ভ করলাম। হে আগুন, আমার কিছু সংখ্যক ছেলেকে মেনে নিজেকে মহান ভাবার কিচ্ছু নেই। এসব ছোটখাটো বিষয় নিয়ে যদি মহানতার বিচার করা হয়, তাহলে তো আমিও তোর কিছু ছেলেকে তুলে এনে শরীর থেকে মস্তক আলাদা করে দিয়েছি। কিন্তু আমি সেসবের ক্রেডিট চাই না। আমার উদ্দেশ্য একটাই, আমি অনেক বড় কিছু করব, আর বড় কিছুটা হলো তোকে শেষ করা। আমি চাইলেই তোর ঘরের মাঝে বম ফিট করে তোকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি কায়ারের মতো কাজ করব না। তো ফেস টু ফেস খেলা খেলবো তোর সাথে। অতি শীঘ্রই দেখা হবে তোর সাথে আমার ময়দানে। সেদিন আসল পাওয়ার কাকে বলে তুই দেখে নিস। সেদিন তুই মাটিতে পড়ে থাকবি, আর আমি তোর মুখের ওপর থুতু ফেলবো। সো নিজেকে রেডি কর খেলার জন্য। কিছুদিনের মাঝেই তোর মুখোমুখি হব আমি। সো একটু ভালো করে প্রিপারেশন নিয়ে আসিস, না হয়তো আমার ছেলেপেলেই তোকে শেষ করে দিবে। আমার কিচ্ছু করার প্রয়োজন পড়বে না। আর হ্যাঁ, বিশেষ একটা ঝটকা রেডি আছে তোর জন্য। সেটা মাঠে যেদিন খেলতে নামবি সেদিন তুই নিজের চোখেই দেখে নিস। সো প্রিপারেশন নে। চিঠিটা পড়ে গায়ের রক্তগুলো যেন খল খল করছিল। ইচ্ছে করছে মাফিয়া গালকে টেনে হিসড়ে গর্ত থেকে বের করে এনে ওর উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ি। মাফিয়া গাল, তোকে আগে বলেছি, এবারও বলছি, তুই সত্যি নিজের আমল নামা ভারী করে ফেলছিস। তুই বাঘের কাছে এসে বাঘকে শাসিয়ে চলে যাচ্ছিস। এই ভুলের মাসুল তোর খুব বড়সড়ভাবে দিতে হবে। কিন্তু আমার একটা জিনিস মাথায় কাজ করছে না, যে আমার খবর মাফিয়া গাল পাচ্ছেটা কি করে। আর কি ঝটকার কথা সে আমায় বলল। দূর, আর ভাবতে পারছি না। তবে একটা কথা আমি বড় করে বলতে পারি,
মাফিয়া গাল সেই সেই গর্তের পিপিলিকা, যে গর্তের রাজা একসময় আমি ছিলাম। না হয়তো কোনো দিনও সে লুকিয়ে লুকিয়ে খেলতো না, কিন্তু আমার আপত্তি নেই বাবা জান। বাংলা একটা প্রবাদ আছে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। যেদিন তুই মুখোমুখি হবি সেদিন বরাবর জায়গায় মাঠটা তোকে আমি দিয়ে দেব। এবারের মতন তোর কাঠপুতলিটাই আমার খেলা দেখল, পরের বার তুই দেখবি। তারপর কাঠপুতলিটা মাটি থেকে উঠিয়ে নিয়ে সোজা পুড়ে ফেললাম। তারপর হাত মুখ ধুয়ে কিছু খেয়ে দিয়ে নিয়ে পড়তে বসলাম। পরে পুরোপুরি মগ্ন হয়ে গিয়েছি। ঠিক তখনই ঈশিতা ফোন দিল। আকাশ, আমার না এখানে কেমন যেন একা একা লাগছে। প্লিজ কাল তুমি একবার আমার সাথে দেখা করে যেও। আরে পাগলি মেয়ে, একা একা লাগার কি আছে? আমি তো এই শহরে আছি, তাই না? একদম টেনশন করবে না তুমি। আমি আগামীকাল এসে তোমার সাথে দেখা করে যাব। আচ্ছা, আর খেয়েছো তো তুমি? হ্যাঁ, নাস্তা করে পড়তে বসেছি, তবে রাতের খাবার এখনো খাইনি, পড়া শেষ করে খাবো। তুমি খেয়েছো? আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে নিও কিন্তু। আর হ্যাঁ, আমি খেয়েছি। দারোয়ান চাচা এসে বিরিয়ানি দিয়ে গেছে আমাকে। বলেছে তুমি নাকি তাকে আসার সময় আমার দেখাশোনা করতে বলে এসেছো, তাই সে বিরিয়ানি দিয়ে গেছে। হ্যাঁ, আমি দারুণ চাচাকে বলে এসেছি তোমার দেখাশোনা করতে। শোনো, তোমার যা প্রয়োজন হবে, যখন যেটা খাইতে ইচ্ছে হবে, তুমি গিয়ে শুধু দারুণ চাচাকে বলবে, তিনি তোমাকে সেটাই এনে দেবে। আমি ওনাকে টাকা দিয়ে এসেছি তোমার জন্য। তুমি কি জন্য এত টেনশন করতে গেলে? ঈশিতা, ভালোবাসবো কিন্তু টেনশন উঠাবো না। সেটা কেমন করে হয় বলো তো? ভালোবাসো আমাকে? মাপকাঠি নেই ভালোবাসার, তবে হ্যাঁ, অনেক ভালোবাসি। আমি সত্যি অনেক লাকি আকাশ। আমিও অনেক লাকি তোমাকে পেয়ে। আচ্ছা থাক, এখন আর কোনো কথা নয়, এখন গিয়ে সোজা ঘুমিয়ে পড়ো। আমি কাল ক্লাস শেষ করে তোমার কাছে আসবো। আচ্ছা। ঈশিতের সাথে কথা বলে ফোন রেখে দিলাম। সত্যি নিজের কাছে নিজেই কেমন যেন অবাক লাগছে যে আমি ঈশিতাকে এতটা ভালোবেসে ফেলেছি। যাক, উপরওয়ালা যাই করে ভালোর জন্যই করে, না হয়তো রামিসা নামক কুলঙ্গারকে আমার জীবন থেকে সরাতো না। হ্যাঁ, আমি এখন থেকে সমস্ত ফোকাস ঈশিতের উপরেই করব। শুধু তার আগে মাফিয়া গেলে খেলটা খতম করে নিই। আই হোপ কি অতি শীঘ্র সেটা হয়ে যাবে। তারপর আবারও পরে মন দিলাম। পড়া শেষ করতে করতে রাত 11টা বেজে গেল। পড়া শেষ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছতে দেখি সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এদিকে দূর থেকে স্বামী আমাকে দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে আসছে। কি রে শামীম, সবাই আমাকে এভাবে ঘুরে ঘুরে দেখছে কেন? চোখের সামনে ভয়ঙ্কর বা অবাক করা কাউকে দেখলে তো সবাই ঘুরে ঘুরে তাকাবে, তাই না? বাপ রে বাপ, তোরা দেখি জিনিসটা একটু হলে সেটাকে আরো টেনে টেনে লম্বা বানিয়ে ফেলিস। হয়েছে, থাক, এবার চল ক্লাসে। মানুষের কথা বাদ দে এবার। আচ্ছা চল, কিন্তু শোন, কলেজ শেষে আমার সাথে ঈশিতার কলেজে যাস একটু, সে আমায় দেখা করতে বলেছে। আচ্ছা। তারপর 2 বন্ধু মিলে ক্লাস শেষ করতে চলে গেলাম। দেখতে দেখতে ছুটির সময় চলে এসেছে। 1টার সময় ছুটির ঘন্টা বেজে গেল। আমি আর শামীম ক্লাস থেকে বের হয়ে ঈশিতের কলেজে চলে গেলাম। সেখানে গিয়ে ঈশিতের সাথে দেখা করলাম। দুজনে মিলে একটা জায়গায় বসে বসে কথা বলছি, আর পাশে একটা জায়গায় শামীম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কি যেন করছে। বাপরে বাপ, তোরা দেখি জিনিসটা একটু হলে সেটাকে আরও টেনে টেনে লম্বা বানিয়ে ফেলিস। আকাশ, আমার না পড়াশোনা করতে একদম ভালো লাগে না। একদম ভাল লাগিয়ে দেব। অনেক স্বপ্ন তোমাকে নিয়ে আমার। তুমি পড়াশোনা করে নিজের নাম, নিজের মা বাবার নাম উজ্জ্বল করো, আমি সেটা চাই। বাপরে বাপ, কি রেগে যাচ্ছে। আচ্ছা যাও, পড়াশোনা করব, কিন্তু তুমি আমাকে তোমার কলেজে নিয়ে চলো। ঈশিতা, কিছু কারণে তোমাকে আমি আমার কলেজে অ্যাডমিশন করাইনি। তুমি প্লিজ এখানে কিছুটা দিন স্টাডি করো, তারপর তোমাকে আমি রেফার করে আমার কলেজে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, তোমার না একটা কথা বলার ছিল আমার। হ্যাঁ বলো। তুমি কি এখনো মারামারি করো? বা কিছুদিন আগেই তো জানতে পারলাম তুমি আগুন, তো মারামারি তো করোই মনে হয়। মারামারি করি না, তবে রক্ত চুষে খাবো কারোর। এটাই হয়তো শেষ খাওয়া, তারপর একদম ভালো হয়ে যাব। আকাশ, আমার না খুব ভয় হয় তোমাকে নিয়ে। আরে পাগলি মেয়ে, ভয় পার কিছু নেই। আমি আকাশকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না, সো টেনশন নিও না। বলে কি হয় নাকি? হ্যাঁ, যে টেনশন নিও না, টেনশন তো হবেই।
আরে বললাম তো, আমি তোমার আছি, তোমারই থাকবো। কারোর বাপের ক্ষমতা নাই যে আমাকে তোমার থেকে আলাদা করবে। আল্লাহ যেন সব সময় তোমাকে সহি সালামাতে রাখে, সেই দোয়া করি। ঈশিতার কথা শুনে খুশিতে একটা চুমু এঁকে দিলাম তার কপালে। সে লজ্জায় আমার কাঁধে মুখ লুকালো। আচ্ছা থাক, আর লজ্জা পেতে হবে না। যাও এবার, উঠে গিয়ে খাবার খেয়ে নাও। খাওয়ার সময় হয়ে এসেছে, আমারও যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। আচ্ছা বাবা। ঈশিতাকে রেখে চলে আসলাম শামীমকে নিয়ে। দোস্ত, মেয়েটা খুব লক্ষ্মী রে। আশা করি দুনিয়া এদিক ওদিক হয়ে গেলেও এই মেয়ে কোনো দিন তোর হাত ছাড়বে না, কোনো দিন তোর সাথে বেইমানি করবে না। তাই যেন হয় রে। তারপর দুজনের বাসায় চলে গেলাম। বাসায় এসে খেয়ে দিয়ে শুয়ে আসি, ঠিক তখনই নীলে ফোন দিল। ভাই, মাফিয়া গার্ল সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। কি তথ্য? ভাই, মাফিয়া গার্ল একা না, তার সাথে আন্ডারওয়ার্ল্ডের 3টা মাফিয়া যুক্ত আছে। সেটা তো আমিও জানি যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া তার সাথে যুক্ত আছে। না হয়তো আমি আকাশের সাথে লড়াই করার মতন বুকের পাটা মাফিয়া গালের হতো না। সো নতুন কি খবর পেয়েছিস সেটা বল। ভাই, তারা অনেক কজন মাস্টারমাইন্ড হায়ার করেছে, আবার কেউ মার্শাল আর্টের ভয়ঙ্কর পারদর্শী। আন্ডারওয়ার্ল্ড থেকে হয়তো মাফিয়া গার্লদের সাপোর্টের জন্য তাদেরকে পাঠানো হয়েছে। ওকে ঠিক আছে, আমিও দেখছি কার কতটুকু ক্ষমতা। আর আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা হয়তো জানে না যে তারা বিপক্ষে লড়াই করছে, জানলে জীবনেও দেশের মাটিতে পাড়া দিত না। তোদের আমি আগেই বলেছি যে আন্ডারওয়ার্ল্ডে অনেক মাফিয়া আমি আগুনের পরামর্শের মতন চলে, হাতে গোনা কয়েকজন ছাড়া। সব সমস্যা নেই, খারাপ মতলব নিয়ে এসেছে, এবার মরবে সব কয়টা। ভাই, আমরা কি তাদের সাথে পেরে উঠবো? আমরা বলতে তোদেরও লাগবে না। আমি আগুন একা মাঠে কিভাবে গুটি চালাই সেটা খালি দর্শক হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস। ভাই, কি বলছেন এসব? আমরা কি করব তাহলে? শোন, যে মাফিয়াগুলা আমি আগুনের পিছনে লেগেছে তারা সত্যি আমার আসল রূপ দেখেনি। যেদিন মুখোমুখি হবে আমার, সেদিন বাঘের সিংহের লড়াইকে জিতে তাকে দেখবি শুধু তোরা। আর তোদের একেবারে লাগবে না যে তা না, লাগবে শুধু সাপোর্টের জন্য। ভাই, আপনি কি বলেন যাই না, তবে এইটুকু বলবো, ময়দানে আপনার গায়ে আঘাত লাগার আগে সেটা আমি নিলে গায়ে লাগবে। আচ্ছা থাক, আর উত্তেজিত হতে হবে না, চুপচাপ প্রিপারেশন নিয়ে বসে থাক। আচ্ছা ভাই। নীলের সাথে কথা বলে ফোন ডাকতে না রাখতেই একটা মেসেজ আসলো ব্ল্যাঙ্ক নাম্বার থেকে। নাম্বার দেখে অনুমান করে ফেললাম কে এটা। আমি সাথে সাথে মেসেজটা ওপেন করলাম। আকাশ মাহবুব ওরফে আগুন, শোন, তোর সাথে ওভেন খেলার সময় এসে গেছে। তোর কত শক্তি সামগ্রী আছিস সব কয়টাকে দেখবো। কে যেতে আগামীকাল রাত 9টায় ফরেস্টের লাল মাঠে অপেক্ষা করবো তোর জন্য। যদি তুই কাপুরুষ না হোস তাহলে নিজের মৃত্যুর হাজরাতে এসে দিয়ে যাস। তারপর আমি রাজত্ব করবো এদেশে। আমার নামে মিছিল হবে মাফিয়া গাল, যে কিনা মাফিয়াদেরও বড় মাফিয়া। মেসেজটা পড়ে চরম লেভেলের হাসি আসলো। উপহাস করে বললাম মনে মনে, ওকে ব্রো, ঠিক আছে, আগামীকাল এই খেলাটা হবে। আগামীকালের অপেক্ষা করতে লাগলাম। এদিকে আমি নিলয়কে বলে দিয়েছি আমাদের সমস্ত ছেলেফেলেকে নিয়ে রেডি থাকতে। সেটা এমনি বলেছি, আমি জানি মাফিয়া গালের মতন মেয়েকে মারতে জল কামান লাগবে না, তবু তাদেরকে আসতে বলেছি। মনে মনে ভয়ঙ্কর লেভেলের একটা প্রতিজ্ঞা করে বসলাম। কাল মাফিয়া গালের কি ভয়ঙ্কর লেভেলের মৃত্যু যে হবে আমার হাতে, তা উপরওয়ালাই জানেন। দেখতে দেখতে রাত পেরিয়ে পরের দিনের সূর্য উদয় হলো। আজ আর কলেজে যাইনি, শান্তভাবে দিনটা কাটিয়ে দিলাম। সন্ধ্যে বাজে 6টা। নিলয়কে ফোন করে বলে দিলাম ছেলেপেলে নিয়ে আগে থেকে পজিশন নিয়ে থাকতে। ভাই, আপনি টেনশন করিয়েন না, আমরা রেডি থাকবো আজ থেকে। এদিকে আমি রাত 9টা বাজতে একা একা হেঁটে হেঁটে ফরেস্টের মাঠে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি কেউ নেই। হাসপাশে চোখ পাকিয়ে তাকাতে রাখলাম, কিন্তু তেমন কাউকে দেখতে পাচ্ছি না। আর বড় কথা, কুয়াশা পড়েছে ভয়ঙ্কর লেভেলের, তাই বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। আমি চুপচাপ সেখানে মাটির উপরে বসে পড়লাম। বসে বসে অপেক্ষা করছি মাফিয়া গালের। হঠাৎ দেখি অন্ধকার থেকে ডার্ক ডেভিল মাফিয়া গাল, সে তার ভয়ঙ্কর আকৃতি দানবগুলোকে সাথে নিয়ে বেরিয়ে এলো। আমি শান্তভাবে বসে আছি। মাফিয়া গাল তার ছেলেপেলে নিয়ে অন্ধকার থেকে আলোতে বেরিয়ে এসেছে। আমি মাফিয়া গালকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালাম। বাহ, তুই এসেছিস তাহলে। বহুদিন পর রামেশের সেই চিরচেনা ভয় শুনতে পেলাম। আমি কায়ার নয় যে আসবো না, মুখোমুখি হওয়ার ক্ষমতা আমার আছে। অনেক বড় বড় কথা বলছিস দেখি যে। আর তুই একা কেন? তোর কি জানের ভয়টয় কিচ্ছু নেই?
না আমার হাতে মরার খুবই ইচ্ছে, কোনটা? মাফিয়া গালের কথা শুনে গায়ে আগুন ধরেছে মতন করে সারা শরীর চালা করছে। আজ বহুদিন পর বেইমানটাকে চোখের সামনে দেখছি। ওকে দেখে ইচ্ছে করছে ওর উপরে হান্নার মতন চাপিয়ে পড়ি, তারপর ওর সমস্ত অঙ্গ অক্ষম করে দেই। কি রে, কি ভাবছিস? নাকি মরণ সামনে দেখে শক খেয়ে গেছিস? মরণ? হাসি আসলো কথা শুনে। হেসে নে, হেসে নে, ভালো করে হেসে নে। একটু পরে হাসারও যে সময় পাবি না, কারণ একটু পর আমার ছেলে পুলেই তোকে শেষ করে দেবে। আমার কিচ্ছু করতে হবে না। আরে পাগলি থামো, এইসব 2 টাকার ছেলে ফেলে দিয়ে আগুনের গায়ের স্পর্শমও বাঁকা করতে পারবে না। আগুনকে মারতে হলে পুরো খানদার লাগবে, তা মারতে পারিস কিনা সন্দেহ। আগুন তোর আসলেই মরার পাখনা গজিয়েছে। মৃত্যুকে সামনে রেখেও কত বড় বড় কথা বলছিস। একবার চোখ পাকিয়ে দেখ তো আশেপাশে ভালো করে, হায়নাগুলোকে। আমি যদি তাদের একবার ইশারে তাহলে ধরে নে তোকে এখানে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। বাহ, এত ক্ষমতা তোর ছেলেপেলের! তাহলে দেখি পাঠা আমায় মারার জন্য, আমিও দেখি তাদের মধ্যে কত দম। দমের কিছুই দেখিসনি এখনো। আজ এত ছেলেপুলে এখানে এসেছে যে তুই আর জীবিত ফিরতে পারবি না। তোর আমার সমস্ত ছেলেপুলে নিশানা বানিয়ে ফেলেছে। একে তো হায়নাদের সামনে এসে পড়ে গেছিস, দ্বিতীয়ত সব গুন্ডাদের নিশানায় তুই। সবাই নিজের পজিশন থেকে তোকে নিশানা বানিয়েই রেখেছে। মাত্র এটুকু তোর খেলা? তাহলে আমার খেলার রুলস জেনে নে। মাটি থেকে একটা কায়েম উঠিয়ে একটা গোল চত্বর বানিয়ে দিলাম। শোন, এই যে দেখেছিস আমার চারপাশে গোল চত্বরটা, আমায় মারতে দূরের কথা, এই গোল চত্বরটার ভিতরে যদি কেউ ঢুকতে পারে তাহলে তোর পায়ে গিয়ে হামাগুড়ি খেয়ে পড়ব আমি। তারপর তোর যেভাবে ইচ্ছে হয় আমায় মারিস। কি এমন অলৌকিক ক্ষমতা আছে যে তোর, যে আমার ছেলে বলে তোর গোল চত্বরের ভিতরে ঢুকতে পারবে না? পাগল টাগল হয়ে গেছিস নাকি? অলৌকিক ক্ষমতা নাকি সেটা গোল চত্বরের সামনে আসলেই নিজের চোখে দেখতে পাবি। ওকে, ঠিক আছে, আমিও দেখছি তোর অলৌকিক ক্ষমতা। ওই তোর সব কয়টা মিলে গিয়ে বেটাকে মেরে কিমা বানিয়ে ফেল। মাফিয়া গালের কথা মতন তারা ছেলেপেলে আকাশকে মারার জন্য দৌড়ে আসে। কিন্তু অবাক করার বিষয় হলো, যখনই তারা গোল চত্বরের সামনে আসে তখনই সব কয়টা মাটির মধ্যে লাশ হয়ে লুটে পড়ে। মাফিয়া গাল এই দৃশ্য দেখে ঘাবড়ে যায়। কি রে, কি হচ্ছে নাকি? তার মানে তুই প্ল্যানও করে এসেছিস। আগুন, তুই কিন্তু কাজটা ভালো করলি না। আমার কিছু সংখ্যক ছেলেকে মেরে নিজেকে অনেক বড় কিছু দাবি করছিস। মনে রাখিস, আমার সাথে দাঁড়িয়ে থাকা হায়নাগুলোর সামনে তোর হাজারো প্ল্যান ধুলে মিশে যাবে। দেখি তাদেরও সামনে পাঠা। এই হায়নার দল, তোরা গিয়ে বেটাকে মার। বেটা যেন আজকে কোনোভাবেই বাঁচতে না পারে। মাফিয়া গালের কথা শুনে হায়নার দলটা আকাশে মারার জন্য এগিয়ে আসে। ঠিক সেই সময় পিছন থেকে পালামো নামক পনোয়ার পশুগুলো এসে আকাশের সাথে দাঁড়ায়। সবগুলোকে দেখতে কেমন যেন ভয়ঙ্কর রক্ত শোষা লাগবে। মাফিয়া গালের মার্শাল আর্ট স্পেশালিস্ট সামনে গিয়ে এগিয়ে আসতে মিনিটের মধ্যে পালামোগুলো তাদের নাড়ি বুড়ি বের করে ফেলে মেরে। মাফিয়া গাল এই ভয়াবহ দৃশ্য দেখে থরথর করে কাঁপতে শুরু করে। আর কেউ আছে আগুনকে মারবে এমন বীর পালোয়ান? আগুন, তুই কিন্তু আমায় চিনিস না। আমি কিন্তু তোকে জল জ্যান্ত পুঁতে ফেলবো। এখনো তুই আমার পাওয়ার দেখিসনি। আমার ছেলেদের হয়তো তুই মেরেছিস, কিন্তু মাথায় রাখিস বিভৎস কিছু তোর জন্য অপেক্ষা করছে। তুই তো ছেলে পুলে সব কয়টাকে ফেসে গেছিস। তোরা সব কয়টা আমার নিশানায়। আচ্ছা ঠিক আছে, তোর নিশানা বাজদের শুট করতে বল। এই তোরা সবাই শুট করে খুলি উড়িয়ে দে আগুন আর তার ছেলে পুলেদের। মাফিয়া গাল সিগন্যাল দিয়ে দেয় শুট করার জন্য। কি অবাক করার বিষয়, কেউ এই গুলি চালাচ্ছে না। তোরা গুলি চালাচ্ছিস না কেন? কি চালাচ্ছে না গুলি? তোর সাপ শুটার গুলা? তোর কোথায় আর গুলি চলবে না। দেখ আসল খেলা কাকে বলে। এই তোরা চালারে গুলি। আকাশে সিগন্যাল পেতে সবাই গুলি ছুটতে শুরু করে আসমানের দিকে। দেখলি মাফিয়া গাল, আসল পাওয়ার কাকে বলে? জানোয়ারের বাচ্চা, তুই আমার ছেলেদেরকে কি করেছিস? আমি কিছুই করিনি, তবে এই যে দেখছিস আমার পাশের ভয়ঙ্কর দানবগুলোকে, ওরা তোর মার্শাল আর্ট স্পেশালিস্টগুলোকে মারার আগে শার্প শুটারদের রক্ত চুষে খেয়ে আসছে। আর এখন যারা গুলি চালিয়েছে তারা সবাই আমার ছেলে ফেলে। একবার ভালো করে তাকিয়ে দেখ আশেপাশে, যে তোর নিজের দলে কাউকে দেখতে পাস কিনা। মাফিয়া গাল চোখে তাকিয়ে দেখে তার দলের একটা ছেলে পেল নাই। সব কটা রক্তাক্ত অবস্থায় মাটির মধ্যে পড়ে আছে। আর চতুর্থ পাশে দলে আকাশের ছেলে পেলে। কি দেখলি তো খেল কাকে বলে? আগুন, হাসি আসছে। তুই কি মনে করেছিস যে মাফিয়া গালের খেল খতম? তুই তো সব ছেলেপুলেকে মেরে ফেলেছিস। তাহলে আগুন,
শোন, একটা কথা বলি তোকে, তুই ভালো করে জানিস যে আমি তোর চোখের ঘুম এমনি এমনি হারাম করিনি। ব্রেনের খেলা আমিও খেলতে পারি, তাই তোর মতো 2 টাকার আগুনকে কুকুরের দৌড় দৌড়াইছি। এবার তুই সত্যিই মরবি। মাফিয়া গেল কম খেলতে পারে না, এবার সেটা তুই নিজের চোখে দেখবি। 1 থেকে 10 পর্যন্ত গণনা কর, তারপরেই কিছু দেখতে পাবি। মাফিয়া গাল এটা বলতে না বলতে আন্ডারওয়ার্ল্ডের দুজন মাফিয়া তার পুরো দলবল নিয়ে চলে আসে। ও আচ্ছা, এই 2 মাফিয়া তাহলে তোর সাপোর্ট ছিল, কিন্তু আফসোস এরা আর নিজের দেশের মাটিতে ফিরে যেতে পারবে না। এই পালোয়ানের দল তোরা সব কোয়ার্টারে উপরের টিকিট ধরিয়ে দে, আর আমি মাফিয়া গালকে দেখছি, ওর খেলা আমি বের করছি। পালোয়ার ভয়ঙ্কর রক্তযুদ্ধ শুরু করে দিয়েছে। এদিকে আমি এগিয়ে গেলাম মাফিয়া গালের কাছে। মাফিয়া গাল, সত্যি তুই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করবি বলে মাফিয়া গালের হাত দুটো শক্ত করে ধরে ফেললাম, কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে পা ঘুরিয়ে সোজা বুকের মধ্যে লাথি মেরে দিল। এখন খেলে মজা আসছে আগুন, আয় তোর সাথে শেষ খেলাটা খেলেই ফেলি। বলছিলাম না তোকে আমি মারবো। মাফিয়া গালের থেকে লাথি খেয়ে শরীরের রক্ত যেন খলখল করছিল পুরো। মেয়ে বলে এতটা সময় নিজেকে সংযত রেখেছিলাম, কিন্তু এখন আর না। দৌড়ে গিয়ে মাফিয়া গালের মধ্যে সজোর একটা থাপ্পড় বসিয়ে দিলাম। সে ঘুরে মাটিতে পড়ে গেল। সে মাটিতে পড়ার সাথে সাথে তার চুলের মুঠি ধরে তার মুখখানা মাটির সাথে চেপে ধরলাম। হারামের বাচ্চা, এবার পালাবি কোথায়? আজ তোর পাওয়ার আমি বের করে দেব। অন্যদিকে পালোয়াররা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া এবং তার ছেলেপেলেদের মেরে ফরেস্ট মাঠ পুরো শ্মশানঘাট বানিয়ে দিয়েছে। ধুমধাম খালি মাটির উপরে লাশ পড়ছে একটার পর একটা। বল, আর কত তেজ বাকি আছে তোর মধ্যে? দেখছিস আমার ছেলেপেলেদের অবস্থা কি ভয়ানকভাবে সবকটাকে পেটাচ্ছে। তাদের মতন তুইও শেষ আজকে। তোর সমাধিটাও আমি গড়ে দিব এবার। হারামের বাচ্চা, আমি মারতে আসিস তুই? এটা বলে আরো শক্ত করে চেপে ধরলাম মাফিয়া গালকে মাটির সাথে। ঠিক সে সময় পেছন থেকে কেউ একজন এসে আমি সজোরে ধাক্কা দিয়ে মাটির উপরে ফেলে দেয়। পাশে পাথরের একটা টুকরা ছিল, আমার হাত গিয়ে বেপাস হয়ে পাথরের টুকরার উপরে পড়ে, আর সেই মানুষটা এসে মাফিয়া গালকে মাটির থেকে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মানুষটা মাফিয়া গালকে নিয়ে পালানোর সময় আমি তাকে দেখে ফেলি। আমি মানুষটাকে দেখে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। হাল্লা, এ তো ঈশিতা, যে কিনা আমার চোখের সামনে মাফিয়া গালকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে গেল। আমি হয়ে সেভাবে মাটির মধ্যে পড়ে আসি। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না ঈশিতার এইরূপ ভয়ঙ্কর আচরণ দেখে। মাথা যেন গোলক ধাঁধার মতন ঘুরপাক খাচ্ছে। হাল্লা, শেষমেশ কিনা ঈশিতাও তার ভয়ঙ্কর রূপ নিয়ে নিল। এত বড় ধোঁকা যেন পৃথিবীতে এই প্রথমবার কেউ আমাকে দিল। চুপচাপ মাটির উপরে শুয়ে আসি, চোখ মুখ বন্ধ করে। অন্যদিকে পালামার দলের ছেলেপেলে মেয়ে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া এবং তার সহপাঠীদের বেদম মার মারছে। রক্ত নহর কাকে বলে সেটা যেন কেউ ফরেস্ট মাঠে আসলে বুঝতে পারবে। মাফিয়া দুজনকে নীল আটক করে রেখেছে, বাকি সব কয়টাকে মেরে জমের বাড়ি পৌঁছে দিয়ে আকাশের ছেলেপেলে। হঠাৎ এই নীলের চোখে পড়ে আকাশকে। সে দৌড়ে আকাশের কাছে যায়। ভাই, আপনার কি হয়েছে আর মাফিয়া গাল কোথায়? মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। চুপচাপ মাটির উপরে শুয়ে আসি, চোখের কিনারে ফেয়ে টুপ টুপ করে পানি ঝরছে। আমি যতটাই হিংস্র হই না কেন, কিন্তু আমার ভিতরে একটা মন আছে, আর সেই মন নিয়েই ঈশিতা খেলা করেছে। তাই নিজেকে আর শান্ত রাখতে পারছিলাম না। ভাই, আপনি কথা বলছেন না কেন? কিছু হয়নি, দেখি আমাকে ধরে আগে ওঠা, হাতে চোট লেগেছে আমার। নীল আকাশের কথা শুনে তাড়াতাড়ি করে তাকে ধরে উঠে। ভাই, মাফিয়া গাল আপনার কিছু করেছে নাকি? তাকেও তো দেখতে পাচ্ছি না। তারা তো মৃত্যুর চৌকাট পেরিয়ে বহুদূর পৌঁছে গেছে, কিন্তু মাফিয়া গাল কোথায়? সে পালিয়ে গেছে। ভাই, কি বলেন এসব? আপনার সামনে থেকে পারলো কি করে? তার তো এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো স্কোপ ছিল না। চারদিকে তো আমাদের ছেলে পেলে। হ্যাঁ, সেটা আমিও জানি যে চারদিকে আমার ছেলে ফেলে, কিন্তু সে তার পরও পালিয়েছে, কারণ আমার বুকের মধ্যে যে মানুষটার বসবাস, সেই মানুষটা আমার সাথে কালপিটগিরি করেছে। তাই মাফিয়া গাল পালিয়েছে। তবে আমি তাকে চাইলেই ধরতে পারতাম, কিন্তু তখন আমার হুঁশ ছিল না। সাতবার মধ্যে চলে গিয়েছিলাম আমি, তাই সেই সুযোগটাই হারামিটা পালিয়েছে। ভাই, আপনি টেনশন করেন না। একবার যখন খেলা শুরু হয়ে গেছে তাহলে সেটা আর থামবে না। আর মাফিয়া গাল পালিয়ে থাকবে কোথায়?
জাহান্নামের গর্ত হলো তাকে সেখান থেকে খুঁজে এনে আনবো। না, এবার আর তোদের কারোর দরকার নেই, কারণ খেলাটা এবার আমার পার্সোনাল। আমার কলেজে বসা মানুষটা যখন আমার সাথে হারামি পানা করছে, তাহলে সর্বশেষ খেলাটা আমি নিজেই খেলে দেব। আচ্ছা ভাই, এদেরকে এখন কি করবেন যাদেরকে আমরা আটক করেছি? মেরে ফেল সব কটাকে, আর আন্ডারওয়ার্ল্ড মাফিয়াগুলোকে মেরে আত্মরা করে ফেল, যাতে করে ভবিষ্যতে আর কোনোদিন এসব করতে না পারে। শুধু এসব না, নিজের হাতটা নিয়ে সচলভাবে যেন কোনো কিছু করতে না পারে। আচ্ছা ভাই। আমি পালোমাদের চলে যেতে বললাম নিজেদের স্থানে, আর নীলয়রা বাকিদের কাম তামাম করে রাতে বাড়ি ফিরবে। এদিকে আমি বাড়ি চলে এসেছি গাড়ি নিয়ে। মনের ভিতরে খালি অশান্তি বিরাজ করছে। মাফিয়া গাল তাহলে ঠিকই বলেছিল যে আমার জন্য একটা ঝটকা রেডি করে রেখেছে সে, যেটা আমি মাঠে গেলে দেখতে পাবো। সত্যি এত বড় ঝটকার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। ভিতরে ভিতরে ঘৃণাও লাগছে যে একে একে দুইবার আমি মানুষ চিনতে ভুল করলাম। এত পাওয়া, এত ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আমি মানুষ চিনতে ভুল করি, তাহলে এর সাথে ঘৃণার আর কি হতে পারে। ঘৃণার সাথে সাথে যেন ভিতরের আগুনও জ্বলছিল। মাফিয়া গাল আর ঈশিতা, এবার আর তোদের আমি ছাড়বো না। কুকুরের মৃত্যু কাকে বলে সেটা তোরা দেখতে পাবি। আজ তোরা শান্ত পশুটাকে পুরোপুরি অশান্ত করে দিয়েছিস। এসব নিয়ে ভাবছিলাম, ঠিক শেষ সময়ই আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়ার ফোন আসে। আগুন, তুই ক্লাইমার আর ফ্ল্যাটিনকে আটক করেছিস কেন? ওরা আমার ক্ষতি করতে চেয়েছে, তাই আটক করেছি। নিজের ভালো তো চাস, ওদের ছেড়ে দে। মেজাজ এমনি খারাপ। এটা শুনে আরো খারাপ হয়ে গেল। আব্বে কুত্তে কি औलाद जो उखड़ना है उखड़ ले, ओ लोग तो मार के साथ में तू भी मार के कुछ बोलने के लिए आएगी तो साला गिरगिटी की औलाद বলে মুখের উপরে ফোন রেখে দিলাম। ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল। সারা শরীর যেন থরথর করে কাঁপছে। নিজের কন্ডিশন দেখে বুঝতে বাকি রইল না যে আমার রক্তের নেশা উঠেছে। এই শরীর মাফিয়া গাল আর প্রতারক ঈশিতা রক্ত খাওয়া ছাড়া শান্ত হবে না। খোদার কসম, 24 ঘন্টার মধ্যে মাফিয়া গাল তোর শরীরের সমস্ত রক্ত আমি চুষে খাবো, সাথে ভালোবাসার নামে ছলনাময়ী প্রতারকটারও। রেডি থাক তোরা। ভিতরে এতটাই আগুন জ্বলছিল যে তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে গেলাম মাফিয়া গালের খোঁজ করতে। সমস্ত অলিগলি রাস্তা ঘাট খোঁজা শেষ, কিন্তু মাফিয়া গালের কোনো হদিশই পেলাম না। এভাবেই সারাটা রাত পার হয়ে গেল। সকালবেলায় বাড়ি ফিরে এসেছি ক্লান্ত অবস্থায়। তাদের দুটোর একটাকে খুঁজে পাইনি। হারামিগুলো কোন গর্তে গিয়ে লুকিয়েছে কে জানে। তবে যেখানেই যা, এবার পাক্কা তোরা মরবি। শরীর যেন পুরো ছেড়ে দিয়েছে। তার উপরে গতকাল রাতে কিছুই খাইনি। না, আগে কিছু খেয়ে নিই। ফ্রিজ থেকে নাস্তা বের করে গরম করলাম। আগে খেয়ে নিই, পরে আবার কাজে নামবো। নাস্তা সামনে নিয়েই যে না লোকমা দিব, তখনই আবার ফোনটা বেজে উঠল। নাস্তা রেখে ফোনটা রিসিভ করলাম। আগুন ভাই, আমি আর্মির সিনিয়র কমান্ডার বলছিলাম। হ্যাঁ স্যার, বলুন। ভাই, গতকাল নাকি আন্ডারওয়ার্ল্ডের দুজনকে আমাদের দেশের কারাজানি মেরেছে, তাই আন্ডারওয়ার্ল্ড থেকে বিশাল একটা ফোর্স দেশে পাঠিয়েছে, যাতে করে আমাদের পুরা দেশকে বরবাদ করতে পারে। স্যার, আমি মেরেছি তাদের, আর আপনি কোনো টেনশন করেন না। যত বড় মাফিয়া হবে হোক, আমি সব কটাকে দেখে নেব। আপনি নিশ্চিন্তে থাকুন। আজ রাতের আগেই সব কটার খেল খতম। ওকে ভাই। আর্মির অফিসারের সাথে কথা বলা শেষ করে নীলকে ফোন দিলাম। হ্যাঁ ভাই, বলেন। আমি কি বলি সেটা আগে মন দিয়ে শোন। আন্ডারওয়ার্ল্ডের হাসনাত, যে সবচাইতে খাতারনাক মাফিয়া, সে নাকি দেশের লোকজন পাঠিয়েছে আমাদের মারার জন্য আর দেশকে বরবাদ করার জন্য। সো কি করতে হবে বুঝতেছিস তো? হ্যাঁ ভাই, আমি বুঝে গেছি। আমি তানামানকে নিয়ে ওদের কাম তামান করব। আজ মাগরিবের আগেই সব কটার লাশ পড়বে, আর আপনি আপনার মতো নিশ্চিন্তে কাজ করে যান। হ্যাঁ, আমার মিশন খালি একটাই, সেটা হলো মাফিয়া গাল আর আমার কলজের জায়গা করে নেয়া রক্ত চোষাটার। আচ্ছা ভাই। তারপর কথা শেষ করে নাস্তা করে নিলাম। পরে আবারও খোঁজে বের হয়ে গেলাম হায়না দুটোর। কিন্তু গতকাল তো সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু তাদের হদিশই তো পেলাম না। কোথায় গিয়ে লুকিয়েছে তারা কে জানে। তাদের খোঁজ এখন কোথা থেকে বের করবো আমি? মাথায় যেন কিছুই কাজ করছে না। হঠাৎই মাথায় এলো ঈশিতার আম্মুর কথা। হ্যাঁ, ওনাকে ফোন দিলে হয়তো কিছু একটা জানা যাবে। সাথে সাথে ফোন লাগালাম। হ্যাঁ বাবা, বলো। আন্টি, ঈশিতা কোথায়? কেন, সে তো শহরে। তুমি না তাকে শহরে নিয়ে গেলে? নিয়ে এসেছি ঠিক, কিন্তু সে যে এত বড় গিরগিটি সেটা আপনি লুকালেন কেন? মানে কি বলছো বাবা তুমি এইসব? সত্যি করে বলেন, ঈশিতাকে। বাবা,
তোমার মাথা কি সত্যি খারাপ টারাপ হয়ে গেল নাকি? ঈশিতা কে মানে? সে আমার মেয়ে, আর তোমার বউ হবে কিছুদিন পর। আমার বউ না, তাকে মেরে আমি রক্ত পান করব, একথা বলে দিলাম। আপনি সত্যি বলেছিলেন যে দূষিত শহরটা আপনার মেয়েকেও কেড়ে নেবে, এখন সেটাই হবে। আপনার মেয়ে আমার হাতেই মারা পড়বে। জমের বাড়ি পৌঁছে দেবো ঈশিতাকে। রাখলাম ফোন, তারপর ধুম করে ফোন কেটে দিলাম। কামিনের বাচ্চা, আমার সাথে ধোকাধারি। তোর 12টা যদি আমি না বাজিয়েছি, তারপর আবারও লেগে গেলাম ঈশিতার খোঁজে, কিন্তু কোনো মতে তাকে খুঁজে পেলাম না। মাগরিব হতে চললো, তাই নিরাশ হয়ে বাসায় ফিরে এলাম। 24 ঘন্টা হতে আর কয়েক ঘন্টা বাকি আছে মাত্র। এমন কোনো জায়গায় নেই যে ঈশিতাকে খুঁজিনি আমি, কিন্তু সে পুরো হা হয়ে গিয়েছে একদম। মাথায় যেন কিছুই কাজ করছিল না। কপালে হাত দিয়ে সোফার উপরে বসে আছি। ঠিক সে সময় অচেনা একটা নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, কে বলছেন? আমি ঈশিতা। বেঈমানের বাচ্চা, কোথায় তুই? তুই আমার সাথে এত বড় গেমটা কি করে খেললি? আর মাফিয়া গার্ল কোথায়? আকাশ, ভালো করে কথা বলো। আর মাফিয়া গার্লের খেল খতম। মানে কি? মানে হলো মাফিয়া গার্লস শেষ। তাহলে তুই কে? ধরে নাও মাফিয়া গার্ল থেকেও ভয়ঙ্কর কোনো হয় না আমি। ঈশিতার কথা শুনে ভিতরটা মোচড় দিয়ে উঠলো। তুই যেই হবি না কেন, বেঈমানের বাচ্চা, মরণটা তোর আমার হাতেই লেখা আছে। আকাশ, না জেনে এতটা হাইপার হইও না। আমি কোনো বেইমানের বাচ্চা নই। এখন হয়তো রাগের মাথায় আমায় মারতে চাইছো, কিন্তু এর পিছনের সত্য জানলে হয়তো তুমি নিজেই আমাকে বুকে টেনে নিবে। কিসের সত্য? তাহলে শোনো, আমি মাফিয়া গার্লকে বাঁচিয়েছি এই জন্য যাতে করে তার সাথে আমি বোঝাপড়া করতে পারি। কিসের বোঝাপড়া আর কিসের সম্পর্ক তার সাথে তোমার, যার জন্য তুমি আমার পিঠ পিছিয়ে ছুরি মারলে? আকাশ, প্লিজ শান্ত হও। আগে আমার পুরো কথাটা শোনো, তারপর না হয় যা করার করিও আমার সাথে। আকাশ, আমি সরি তোমার কাছে যে আমি তোমার পিঠ পিছনে ছুরি মেরেছি, কিন্তু বিশ্বাস করো, আমার মাঝে এতটা হিংস্রতার জন্ম নিয়েছিল যা তোমাকে বোঝাতে পারবো না। ঈশিতা, কিসের এত হিংস্রতা তোমার মাঝে? আকাশ, তুমি জানো না, মাফিয়া গার্লকে আমি তোমার সমস্ত ডিটেলস দিয়েছিলাম, কারণ সে একদিন আমার কাছে আসে, তারপর সে আমার কাছে সাহায্য চায়। সে তোমার সম্পর্কে বিস্তারিত বললে সে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে, আর তারও কাজ হয়ে যাবে। আগুনে দেখা পেয়ে যাবে সে আমার ক্যারেক্টার ধারণ করে। এদিকে আমিও আমার ভাইয়ের প্রতিশোধ নিতে পারবো। কিন্তু আমি তাকে জিজ্ঞেস করি যে আমার নাম কেন সে ব্যবহার করতে চায়। তখন সে আমায় বলে আগুন নাকি আমাদের কলেজেই পড়তো, আর তাছাড়া তার জীবনের একটাই লক্ষ্য যে সে আগুনের সাথে দেখা করবে। তাই আমিও আর না করিনি, তাকে সমস্ত তথ্য দিয়ে দিই। কিন্তু পরে জানতে পারলাম সে আমার নাম ব্যবহার করে আগুনকে মারতে চায়। তখনই মাথায় টনক নড়ে উঠল, কিন্তু তাও আমি তাকে কিছু বলিনি, কারণ সে আমার নামটাই ব্যবহার করেছে আর আমার ছদ্মবেশ নিয়ে আগুনকে মারতে চেয়েছে। কিন্তু সেই দিন তুমি যখন আমার বাসায় গিয়ে নিজে আসল পরিচয় দিলে, তখন যেন আমার মাথায় রক্ত উঠে যায়। সে আমার কলিজাকে মারতে চেয়েছিল, যে কিনা আমার জীবন সাথী। তখন এই ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়ে নেই আমি যে মাফিয়া গার্ল তোমার কিছু করার আগে আমি তাকে মেরে ফেলবো। তবে যদিও আমি জানতাম যে তোমার কিছু সে করতে পারবে না, কিন্তু তবুও সে আমার কলিজার দিকে নজর দিয়েছে। তাকে শেষ না করে কিভাবে শান্তি থাকি আমি? তাই তার খোঁজ করতে থাকি। পরক্ষণেই তার খোঁজ পেয়ে যাই, কিন্তু পরে এসে দেখি সে তোমার সাথে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। আমি জানি যে তুমি তার যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমার মনের আক্ষেপ তো আমি মেটাবই। তাই আমি তাকে সেখান থেকে তুলে নিয়ে আসি, আর আমার ক্ষোভ আমি পূরণ করি। ঈশিতার কথা শুনে চোখ জোড়া যেন কপালে উঠে গেল সোজা। হাই আল্লাহ, ঈশিতা এটা কি বলছে? ঈশিতার ভিতরে ভিতরে এত কিছু চলছিল, অথচ আমি জানি না। ঈশিতা মাফিয়া গার্ল কই এখন? তাকে মেরে আমি আধমরা করে রেখেছি,
আমার ক্ষোভ আমি উঠিয়ে নিয়েছি। এবার তোমার যা ইচ্ছা হয় করো এসে। কোথায় আছো তুমি এখন? আমার ক্লাসমেটের ফ্ল্যাটে। আচ্ছা, আমি আসছি। তাড়াতাড়ি ফোন রেখে দিয়ে ঈশিতা ক্লাসমেটের ফ্ল্যাটে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি ঈশিতা ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখে মাথা নিচে করে রেখেছে। ইচ্ছে করছে ঠাটে দুটো থাপ্পড় লাগিয়ে দিতে, কিন্তু নিজেকে সংযত করে রাখলাম। আর তাছাড়া সে ভয়ে নিজেকে গুটিয়ে রেখেছে, তাই আর কিছুই বললাম না। ঈশিতা, মাফিয়া গাল কোথায়? ভেতরের রুমে বেঁধে রেখেছি। তাড়াতাড়ি ভিতরের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি ঈশিতা মাফিয়া গালকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তার নাক মুখ দিয়ে ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। মাফিয়া গালের অবস্থা দেখে যেন নিজে আতঙ্কিত হয়ে গেলাম। তাকে দেখে বোঝা যাচ্ছে যে সে ঈশিতা তাকে সত্যি বেধড়ক মার মেরেছে। ঈশিতা, সে কি মরে টরে গেছে নাকি? না, মরেনি, তবে মার খেয়ে বেহুশ হয়ে গিয়েছে। আচ্ছা যাও, জগে করে পানি নিয়ে এসো। ঈশিতা আমার কথা মতন জগ ভরে পানি নিয়ে আসলো। আমি সেটা হাতে নিয়ে মাফিয়া গালের মুখের মধ্যে মেরে দিলাম। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো। কিরে জানোয়ারের বাচ্চা, এখন তোর কেমন লাগছে? আগুন, তুই মরবি। এই এই, না না না, এই চিন্তা ভুলেও করিস না। আমাকে মাথায় চেয়েছিস দেখে আমার বউ তোর হাল খারাপ করে দিয়েছে। এবার ভাব, তাহলে যদি আমি তোকে কিছু করি তাহলে তোর হালাত কেমন হবে? আমার কিচ্ছু করতে পারবি না তোরা, বরং তোদের দুটোকে আমি শেষ করে দিব। তুই আগে জীবিত থাকিস কিনা সেটা দেখ। ঈশিতা, পারলে আমাকে একটা ব্লেড আর রেজার এনে দাও তো। আচ্ছা, আমি খুঁজে এনে দিচ্ছি। আজকে মাফিয়া গেলের অবস্থা আমি খারাপ করে দেব। অনেক করেছিস, এবার খেলা একদম শেষ। আকাশ, এই নাও তোমার জিনিস। হ্যাঁ দাও। ঈশিতার হাত থেকে ব্লেড আর রেজারটা নিয়ে মাফিয়া গালকে পুরো নেড়া করে দিলাম। আগুন, তুই কিন্তু কাজটা ভালো করলি না। একবার খালি আমি এখান থেকে ছাড়া পাই, তারপর তোদের দুটোকে আমি জীবিত দাফন করে দিব। হারামের বাচ্চা, এখনো দেখি অনেক বড় বড় কথা বলছিস। এত বড় একটা দানবকে চোখের সামনে দেখে এখনো তোর ভয় করছে না? ভয় আমি না, ভয় তোরা পাবি, কারণ আমার কিচ্ছু করতে পারবি না। আমি অমর, আমার মরণ নেই। ঈশিতা, কাল লাগানোটার মাথা খারাপ হয়ে গেছে। ওকে কি করা যায় বলো? আমি কিছু জানি না, তুমি কি করবে করো। কি রে, কি করব বল তোর সাথে? আমার ছেড়ে দে, তাহলে তোদের জীবন বেঁচে যাবে। নয় তোর ছেলেদের যেভাবে মেরেছিলাম শরীর থেকে মস্তক আলাদা করে, সেভাবে তোদেরকে মারবো। মাফিয়া গালের কথা শুনে তৎক্ষণাৎ মনে করে আমার দলের সেই দুটো ছেলের কথা, যাদেরকে হানের বাচ্চাটা বিভৎসভাবে মেরেছিল। না, ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না। লাশ দুটোকে ধরে শপথ করেছিলাম যে ওদের চাইতেও ভয়ানক মৃত্যু আমি মাফিয়া গালকে দেব। সাথে সাথে কোমর থেকে চাইনিজ কোলটা বের করে মাফিয়া গালের গোলার মধ্যে পৌঁছতে দিলাম। মাফিয়া গাল গরুর মতন ধরপড় করছে মাটির উপরে শুয়ে শুয়ে। এদিকে ঈশিতা ভয় পেয়ে যায়। সেই সাথে সাথে খপ করে আমাকে জড়িয়ে ধরে। আকাশ, আমার খুব ভয় করছে। দেখো না, মেয়েটা কেমন ধরফর করছে, জবাই করা গরুর মতো। কলিজা, ভয় পেও না। চির নিদ্রায় পাঠিয়ে দিয়েছি ওকে, আর ধরপড় করা এখনই থেমে যাবে। ওয়েট, শেষ খেলাটা খেলেতেই। তারপর কোমরে আরেক পাশ থেকে মেশিনটা বের করে হাতে নিলাম। তারপর সেটা খুলে সব কয়টা গুলির বুলেট মাফিয়া গালের মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। সে মিনিটের মধ্যেই সেখানে দম ছেড়ে দিল। কেমন যেন ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে মাফিয়া গালের লাশ আমার দিকে। তবে কেমন যেন খারাপ লাগছে নিজের ভেতরে। এই জীবনে প্রথম কোনো মেয়েকে মেরেছি আমি, কিন্তু এছাড়া কিছুই করার ছিল না আমার কাছে। তারপর মাফিয়া গালের চোখ দুটো নিজের হাত দিয়ে বন্ধ করে দিলাম। মাফিয়া গাল, ভালো থাকিস বড় পারে। আকাশ প্লিজ, এখান থেকে চলো, আমার খুব ভয় করছে। হ্যাঁ যাব। তার আগে নিলয়কে ফোন করে বলে দে। সাথে সাথে নিলয়কে ফোন দিলাম। নিলয়, কি অবস্থা ওইদিকে? ভাই, সব কটা শেষ, এক একটাকে কুপিয়ে কুপিয়ে মেরেছি। হ্যাঁ, ভালো করেছিস। আর শোন, এদিকে মাফিয়া গালের খেল খতম। তোরা এসে তার লাশটাকে চৌরাস্তার মোড়ে ব্যানারে লটকে রেখে দেয়। সাথে একটা কাগজে লিখে গলায় ঝুলিয়ে দিস যে এই ভয়ানক মৃত্যু আমার পাপের কারণ হয়েছে। তোমরা কেউ আর দ্বিতীয়বার আমার মতন ভুল করো না। আচ্ছা ভাই। নীলের সাথে কথা বলে ঈশিতাকে নিয়ে সোজা আমার বাসায় চলে এলাম। ঈশিতা এখনো ভয়ে চুপসে আছে। বাসায় এনে ঈশিতার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসে দিলাম। সে থাপ্পড়কে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এই বেয়াদব মেয়ে, তোর কত বড় সাহস যে তুই মাফিয়া গালকে মারতে গেছিলি? সে যদি তোর কোনো ক্ষতি করে দিত? হ্যাঁ, আমার কলিজার দিকে কেন সে কুনজর দিয়েছে?
আমি কি দুনিয়াতে বেঁচে নেই যে আমার হয়ে তোর বদলা নিতে হবে? বেশ করেছি, মেরেছি। আর কেউ এমন করলে তাকেও ধরে নিয়ে গিয়ে পেটাবো। তোমার দিকে কেউ নজর দিতে পারবে না। আর একটা ঠাটিয়ে লাগিয়ে দেবো বেয়াদব। আজকের পর যেন এসব কিছু আর কোনোদিনও না দেখি। কোনো কিছু করতে হলে আমি আসি। সো নিজেকে আর এসবে ভাববে না কখনো তুমি। আচ্ছা। আসো, এবার বুকে আসো। না, আমি তোমার বুকে যাব না। একটু আগে মারছো তুমি আমাকে। এখন না আসলে কিন্তু আরেকটা লাগিয়ে দেব। এটা বলার সাথে সাথে সে আমার কাছে চলে আসে। প্লিজ মারিও না, আমি আসছি। আমার লক্ষ্মী বউ। তারপর ঈশিতাকে এক টান দিয়ে নিজের বুকের সাথে নিয়ে নিলাম। অনেকটা সময় নিজের বুকের সাথে ঈশিতাকে জড়িয়ে ধরে রেখেছি। আচ্ছা শোনো, কাল সকালে আমরা বাড়ি যাব। তারপর সেখানে গিয়ে মা বাবাকে জানিয়ে আমরা বিয়ে করে নেব। আচ্ছা। তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে ঈশিতাকে নিয়ে বাড়িতে চলে গেলাম। এদিকে শহরে মাফিয়া গালের লাশ দেখে পুরো তোলপাড় লেগে গেছে। চৌরাস্তার মোড়ে হাজার হাজার মানুষ জড়ো শুরু হয়েছে মাফিয়া গালের লাশ দেখার জন্য। সমস্ত নিউজ চ্যানেলে একই খবর টেলিকাস্ট হচ্ছে যে টেররিস্ট মাফিয়া গালে ভয়াবহ মৃত্যু। কে বা কারা তাকে মেরেছে সেটার কোনো হদিশ পাওয়া যায়নি। তবে আশঙ্কা করা যাচ্ছে আগুনের হাতে তার মৃত্যু হয়েছে। কারণ আগুন ছাড়া মাফিয়া গালকে দমানোর মতো কেউ নেই এই শহরে। আমরা শিওর মোটামুটি আগুনকে নিয়ে, তাই আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। কারণ সে দেশকে এমন হায়নাদের হাত থেকে বাঁচিয়েছে, না হয়তো মাফিয়া গাল পুরো দেশকে ধ্বংস করে দিত। সে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে যুক্ত হয়ে আমাদের দেশকে বরবাদ করতে এসেছিল। সে শুধু একাই নয়, তার সাথে আরো অনেক কয়েকজন লোক ছিল, যাদের লাশও গতকাল আর্মিরা উদ্ধার করে। আর্মিদের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে আগুন এবং তার পুরো টিম মিলে এদের শেষ করে দিয়েছে। এসব নিউজ শুনে কেমন যেন খুশি লাগছে। যাক, হায়নাকে দমন করতে পেরেছি। এদিকে ঈশিতাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে সবাইকে ঈশিতার কথা জানালাম। সবাই তো বেশ খুশি আমার কথা শুনে। অন্যদিকে ঈশিতার মাকে ফোন করে সব বুঝিয়ে বলেছি আর আমাদেরকে বাসায় আসতে বলেছি। তিনিও সেদিনই আমার বাসায় চলে আসে। তিনিও বেশ খুশি। সবার সম্মতি নিয়ে আগামী শুক্রবার আমাদের বিয়ের ডেট ফিক্স করা হয়। দেখতে দেখতে শুক্রবার চলে আসে আর আমাদের বিয়ে হয়ে যায়। ঈশিতা আর আমি বাসার ঘরে বসে আছি। আমার তো আর তর্স হয়েছে না ঈশিতাকে আদর করার জন্য। আমি কোনো কথা ছাড়াই হুট করে ঈশিতাকে জড়িয়ে ধরলাম। কিন্তু অবাক করার বিষয়ে সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঈশিতা, কি হয়েছে? সরো তুমি আমার কাছ থেকে। সরব কেন? তুমি তো আমার বউ, আমি তোমাকে আদর করব। না, আদর করতে দিব না আমি। কিন্তু কেন? কারণ তুমি একটা গুন্ডা। আর তুমি যদি আমাকে আদর করো তাহলে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে হলে সেও এমন হবে। আরে এমন কিচ্ছু হবে না পাগল। আর আমি গুন্ডা না, আমি ভালো মানুষ। তোমাকে চিনতে আর বাকি নেই আমার। আদর টাদর বাদ। প্লিজ এমন করে না, আমি আদর করব তোমাকে। তাহলে কথা দাও যে আমাদের ছেলে মেয়ে হলে তাকে তুমি ভালো মানুষ বানাবে। আচ্ছা যাও, কথা দিলাম। কিন্তু কোনো বাবা মাই তার ছেলে মেয়েকে খারাপ পথে যেতে দেয় না বা খারাপ বানায় না। আর আমিও তেমনটা করব না। তাদের ভালো মানুষ বানাবো আমি। এবার তো কাছে যেতে দাও। হ্যাঁ, আসো। তারপর ঈশিতাকে জড়িয়ে ধরলাম। সেও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। পাঠক ভাইরা, শর্ততে বউকে কাছে টেনেছি। এখন আর কোনো কিছু আপনাদেরকে বলবো না, কারণ জয় বাংলা কনসার্ট হবে এখন। সেই সব লোকে শুনলে মন্দ বলবে। সো যে যার মতন করে ভাগেন। আমি আমার বউকে আদর করি, ভবিষ্যতে কিছু হলে জানিয়ে দেব। এভাবে শেষ হলো আরও একটি গল্পের কাহিনী। গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করতে মোটেও ভুলবেন না। আর ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী গল্পে নতুন এক কাহিনী নিয়ে।